সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমার পূর্ববর্তী ক্লাসে বিভিন্ন রাজবংশ যারা ভারতবর্ষ শাসন করে গেছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব নিয়ে আমরা যে সকল মনীষীগুলো ভূমিকা রেখেছিল তাদের নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা এই লেকচারে যে সব জানবো সেটা হলো বখতিয়ার খিলজির বাংলা জয় সম্পর্কে এবং দিল্লির সালতানাত বংশ যারা শাসন করেছিল তাদের সম্পর্কে এবং সাথে সাথে বাংলায় স্বাধীন সুলতানি আমল কিভাবে শুরু হলো, কারা শাসন করে গেছে তাদের সম্পর্কে জানবো। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো যে বখতিয়ার খিলজির বাংলা জয় সম্পর্কে। এই বখতিয়ার খিলজি যিনি কিনা আমরা প্রথম লেকচারে যদি বলি, তিনি ছিল লক্ষণ সেন নামক একজন ব্যক্তি ছিল, আমরা পড়েছিলাম। সেই লক্ষণ সেন ছিল বাংলার শেষ হিন্দু রাজা। সেই লক্ষণ সেনকেই কি করেছিল এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে পরাজিত করে। কিন্তু এই বখতিয়ার খিলজি কিভাবে আগমন ঘটলো, তার বাংলায় ভূমিকা কি, সবার প্রথমে জানতে হবে। এই মোহাম্মদ ঘুরি, যে মোহাম্মদ ঘুরি কিনা বাংলায় মুসলিম শাসনে গড়াপত্তন করেছিল, তিনি গড়াপত্তন করলেও তিনি কিন্তু এখানে থাকেননি। তিনি এখানকার আবহাওয়া পছন্দ না হয় তিনি চলে গেছিল এবং চলে যাওয়ার সাথে সাথে কাকে ক্ষমতা দিয়ে যায়? ক্ষমতা দিয়ে যায় কুতুবউদ্দিন আইবেককে। এবং ঠিক এই কুতুবউদ্দিন আইবেকের অনুমতি নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, সংক্ষেপে একে বলা হয় বখতিয়ার খিলজি, সে কি করলো? সে ঠিক করলো যে বাংলাকে মুসলিম শাসনের অন্তর্গত করতে হবে। এবং এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি 1204 সালে সেন বংশের যে শেষ হিন্দু রাজা সেই লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে কিন্তু বাংলা দখল করেন। যেহেতু তিনি মুসলিম ছিলেন এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এই কারণে তার মাধ্যমে কিন্তু বাংলায় মুসলিম যে শাসন সেটা প্রতিষ্ঠিত হয়। এবং এই বখতিয়ার খিলজির রাজধানী ছিল হচ্ছে দিনাজপুরের দেবকোটে। তিনি এই দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী স্থাপন করেন। মোহাম্মদ ঘুরি এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনে গড়াপত্তন করে এবং তিনি এই মুসলিম শাসনে গড়াপত্তন করার পর এরপরে কিন্তু দিল্লির সালতানাত শুরু হয়, দিল্লির সালতানাত। এবং যেহেতু মোহাম্মদ ঘুরি এখানে শাসন করে যাননি, তিনি তার একজন দাসকে রেখে দিয়েছিলেন। এই কারণে এই দাসরা যেহেতু শাসন করেছিল, এই যে প্রথম যে বংশটা দিল্লির সালতানাতের, সেই বংশের নাম হচ্ছে দাস বংশ। এবং তিনি কোন দাসকে রেখে দিয়েছিলেন? আমরা যদি দেখি দাস বংশের প্রথম যে তিনি হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, তিনি ছিল মোহাম্মদ ঘুরির একজন দাস। এই কুতুবউদ্দিন আইবেকের কিন্তু একটা উপাধি আছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে লাখ বক্স। এখন লাখ বক্স বলতে কি বোঝায়? তিনি কিন্তু প্রচুর দান করতেন, তিনি একজন দানশীল শাসক ছিলেন। যদিও তিনি একজন দাস ছিলেন, তিনি যারা দারিদ্র ছিল তাদের কষ্ট বুঝতে পারতেন, এই জন্য প্রচুর দান করতেন। সেই দান থেকে লাখ লাখ টাকা, লাখ লাখ বক্স তিনি স্বর্ণ মুদ্রা দান করতেন। এই কারণে সেখান থেকে তার নাম হলো লাখ বক্স। এরপর তিনি আরেকটি নির্মাণ করেন, সেটি হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার একটা বড় মিনার, যেটা কিনা বর্তমানে দিল্লিতে অবস্থান এবং ভারতের সবচেয়ে উঁচু মিনারের নাম কিন্তু এই কুতুব মিনার, যেটা কিনা নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক এবং তার নাম অনুসারে এই মিনারের নাম রাখেন কুতুব মিনার। এখন আমরা দাস বংশের আরো বিভিন্ন যারা শাসক ছিল তাদের সম্পর্কে কিছু তথ্য জানবো। সবার প্রথমে যেটা আরেকদিন ছিল, তিনি হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ কি করেছিল? ইলতুৎমিশ কিনা ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার পরিচালন করেছিল। প্রথম মুদ্রার পরিচালনা করার মাধ্যমে এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে অর্থনৈতিক ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনেন। এবং এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা, তার নাম ছিল হচ্ছে সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া কিন্তু ইলতুৎমিশের কন্যা ছিল এবং এই সুলতানা রাজিয়া কিন্তু একটা বিখ্যাত কাজ করেছিল। তিনি কি প্রথম দিল্লির ইতিহাসে সেটি হলো প্রথম মুসলিম নারী হিসেবে কিন্তু দিল্লি শাসন করেছিল, প্রথম মুসলিম নারী হিসেবে। এবং মাঝে মাঝে কিন্তু সালটাও চলে আসে যে কত সালে সুলতানা রাজিয়া ক্ষমতায় আরোহণ করেন, সেটা কিন্তু 1236 সালে। তার সাথে সাথে আমরা দাস বংশের আরেকজন বিখ্যাত শাসকের নাম জানবো, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তিনি কিন্তু ফকির বাদশা নামে পরিচিত ছিল। তার সাথে সাথে আরেকজন দাস বংশের শাসক ছিল সুলতান গিয়াসউদ্দিন বলবন। তিনি কিন্তু একজন কঠোর শাসক ছিলেন এবং তিনি কিন্তু সেই সময় যেহেতু অনেক যুদ্ধ হচ্ছিল, এই কারণে তিনি রক্তবাদ নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ কঠোর শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি গোটা
ভারতবর্ষকে তার নিজের কয়াতে রেখেছিল এবং তিনি ছিল সুলতান গিয়াসউদ্দিন বলবন। পরবর্তীতে এই দাস বংশ চলে যাওয়ার পর দিল্লির সালতানাত বংশে যে আসে সে বংশের নাম হচ্ছে খলজি বংশ, এবং এই খলজি বংশের কিন্তু একজন বিখ্যাত শাসক আছে, সেই শাসকের নাম হচ্ছে আলাউদ্দিন খলজি, এবং তার সাথে সাথে তিনি কিনা শ্রেষ্ঠ শাসক এই খলজি বংশের, যারা কিনা দিল্লির সালতানাতে ছিল। এবং এই যে আলাউদ্দিন খলজি, আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের একটি বিখ্যাত মুভি পদ্মাবত, সেই পদ্মাবত মুভিতে কিন্তু এই আলাউদ্দিন খলজিকে কিন্তু দেখানো হয়েছিল। এবং এই আলাউদ্দিন খলজি কি করেছিল, তিনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন, অর্থাৎ যে কেউ কোনো একটা দ্রব্যের অতিরিক্ত দাম চাইতে পারবে না কোনো দোকানদার, এবং ওই যে যেটার দাম ঠিক করে দিয়েছেন সেই দামের মাধ্যমেই কিন্তু প্রত্যেক খরিদ্দারকে ক্রয় করতে হবে। সো তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ জনসাধারণের জন্য এই গুরুত্বপূর্ণ কাজটা করে গেছিলেন। এই আলাউদ্দিন খলজি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেন, তিনি কিনা প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন। আমরা যে একটু আগে একটি সিনেমার নাম বললাম সেটা ছিল পদ্মাবত, সেই পদ্মাবতে কিন্তু রাজপুতদেরও দেখানো হয়েছিল, যে রাজপুতরা কিন্তু ভারতের দক্ষিণে তারা শাসন করত, সেইটা বংশের নাম ছিল রাজপুত বংশ, এবং সেই রাজপুত বংশকে কিন্তু পরাজিত করেছিল এই আলাউদ্দিন খলজি, এবং তাদের যে রানী পদ্মাবতীকে, সে পদ্মাবতীকে নেওয়ার চেষ্টা করেছিল। এই খলজি বংশ চলে যাওয়ার পর আমরা যে বংশের নাম পড়বো দিল্লি সালতানাতের আরেকটি বংশ, সেটা হচ্ছে তুগলক বংশ। এই তুগলক বংশের যিনি কিনা ভারতীয় উপমহাদেশে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন, তার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক। তিনি ভারতীয় উপমহাদেশে তামার প্রতীকী মুদ্রা প্রচলন করেন। এরপরে এই মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে কিন্তু একজন বিখ্যাত পর্যটক আসে, সেই পর্যটকের নাম হচ্ছে ইবনে বতুতা। এই ছিল আমাদের দিল্লির সালতানাত বংশের তিনটি বংশ। কি কি ছিল আমরা পড়লাম, দাস বংশ, খলজি বংশ এবং তুগলক বংশ। এখন চলো আমরা চলে আসি আমাদের বাংলায়, অর্থাৎ এই যে আমাদের বাংলা অঞ্চল, এই বাংলা অঞ্চলের কি অবস্থা। এই বাংলা অঞ্চলে সেই সময় কিন্তু স্বাধীন সুলতানি আমল শুরু হয়েছিল। কারণ কি, কেননা এই বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে কিন্তু 1204 সাল থেকে 1338 সাল পর্যন্ত ছিল, অর্থাৎ 1204 সালে বখতিয়ার খলজি যখন বাংলা জয় করলো তখন এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসন শুরু হলো, এবং সেই যে আমলটা সেটা মোটামুটি 1338 পর্যন্ত চলেছিল। কিন্তু সেই সময়ে যদিও এই যে আমরা একটু আগে যে তিনটা বংশ যারা কিনা দিল্লির সালতানাতের অংশ, খলজি বংশ, তুগলক বংশ, দাস বংশ, তাদের প্রভাব কিন্তু এই বাংলা অঞ্চলে কমে গিয়েছিল, প্রভাব কমে যাওয়ার কারণে এখানে কিন্তু ক্ষমতার জন্য প্রায় বিদ্রোহ হতো। যেহেতু এখানে ঘন করে বিদ্রোহ হতো, এই কারণে এই অঞ্চলটাকে বলা হতো বুগলাকপুর, যার আরেক নাম হচ্ছে বিদ্রোহের নগরী। সেটা কোন অঞ্চল, সেটাই বাংলা অঞ্চল। কারণ কি, এই বাংলা অঞ্চলের সবাই ক্ষমতায় বসতে চায়। যেহেতু এই যে বাংলা অঞ্চলের ঘন ঘন বিদ্রোহ হতো, এই কারণে এইখানকারই অর্থাৎ এই বাংলার অঞ্চলেরই কিছু সুলতানের আগমন ঘটলো, যারা কিনা স্বাধীন চেতা, অর্থাৎ তারা স্বাধীনভাবে শাসন করতে পারবে। দিল্লির যে সালতানাত, দিল্লির যে সুলতানেরা, তাদের থেকে ক্ষমতা কোনো ধরনের নেবে না, তাদের কোনো ধরনের প্রভাব এই বাংলার স্বাধীন সুলতানদের থাকবে না। যেহেতু এই বাংলায় স্বাধীন সুলতানদের আগমন শুরু হয়, এবং এই প্রথম যে স্বাধীন সুলতান ছিল তার নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বাংলার প্রথম স্বাধীন রাজা বা নৃপতি ছিল রাজা শশাঙ্ক। এখন আমরা যেটা পড়তেছি, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তাই আমাদেরকে একটু এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকতে হবে, যাতে আমরা রাজা বা নৃপতি বা সুলতান যারা কিনা প্রথম স্বাধীন ছিল, এই কনফিউশনগুলো যাতে আমাদের মধ্যে না হয়। আমরা যদি দেখি এই ফখরুদ্দিন মোবারক শাহর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, তিনি কি করে, তিনি 1338 সালে সোনারগাঁ, যা বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম উপজেলা সোনারগাঁ, সেখানে তিনি কি করেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তিনি বলেন যে আমরা আর দিল্লির সালতানাত মানব না। এই কারণে যেহেতু তিনি 1338 সালে বাংলার স্বাধীনতা ঘোষণা করে, প্রথম স্বাধীন সুলতান হিসেবে ক্ষমতায় আসে, এই কারণে দিল্লির সালতানাত কিন্তু 1338 সাল পর্যন্তই ছিল। এই
ফখরুদ্দীন মুবারক শাহর আমলে কিন্তু বাংলায় মরক্কোর একজন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা আসে। আমরা যখন দিল্লির সালতানাত পড়েছিলাম সেই সময় কিন্তু তুগলক বংশের একজন বিখ্যাত শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক। তার সময়ও কিন্তু এই ইবনে বতুতা এসেছিল এবং সাথে সাথে কিন্তু পরবর্তীতে সেই সময় তিনি যখন ইবনে বতুতা ভারতবর্ষে আসে, অর্থাৎ প্রথমে তিনি দিল্লিতে আসেন, যেহেতু তিনি হেঁটে এসেছিলেন, দিল্লিতে আসে সেই সময় দিল্লির যে শাসক ছিল সেই সময় ছিল মোহাম্মদ বিন তুগলক। কিন্তু তিনি যখন পরবর্তীতে বাংলায় আসেন, অর্থাৎ এই আমাদের বঙ্গদেশে আসেন, সেই সময় কিন্তু এই বাংলার শাসক ছিল ফখরুদ্দীন মুবারক শাহ। আশা করি তোমাদের মধ্যে এই কনফিউশনটা হবে না যে ইবনে বতুতা একই ব্যক্তি, তারা কিভাবে দুইজন শাসকের এসেছিল। কারণ মোহাম্মদ বিন তুগলক ছিল দিল্লির শাসক, আর এই ফখরুদ্দীন মুবারক শাহ তিনি ছিল বাংলার শাসক, এবং এই ফখরুদ্দীন মুবারক শাহ হচ্ছে প্রথম স্বাধীন সুলতান। এই ফখরুদ্দীন মুবারক শাহ যখন চলে গেল, এরপরে বাংলায় আরেকটা স্বাধীন বংশ আসলো, স্বাধীন সুলতানদের বংশ আসলো। সেই স্বাধীন সুলতানদের বংশের নাম হচ্ছে ইলিয়াস শাহী বংশ। এখন আমরা জানবো এই ইলিয়াস শাহী বংশের যে বিভিন্ন শাসক ছিল সেই শাসকদের অবদান কি কি। প্রথম যে শাসক ছিল তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করেছিল? তিনি কিনা সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল। এখন কিন্তু আমরা আরেকটু কনফিউশনে ঢুকে যাচ্ছি। আমরা একটু আগে পড়লাম যে ফখরুদ্দীন মুবারক শাহ ছিল বাংলার প্রথম স্বাধীন সুলতান, আর এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল সমগ্র বাংলার। মানে কি? মানে এই যে একটু আগে যে ফখরুদ্দীন মুবারক শাহর কথা বললাম, সে মুবারক শাহ শুধুমাত্র সোনারগাঁতে স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু এই শামসুদ্দিন ইলিয়াস শাহ পুরা বাংলা অঞ্চলে সেই স্বাধীনতা ঘোষণা করে। এই কারণে একে বলা হয় সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার সাথে সাথে ইনি ছিল ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, এবং যেহেতু তিনি একটি স্বাধীন এই বাংলাকে স্বাধীন করলেন, বললেন এই যে বাংলা এখন স্বাধীন, কারো সম্পর্কে জানবে না, এই যে তিনি সেই সময়ে এই বাংলার একটা নতুন নামকরণ করেন, সেটা হচ্ছে বাঙ্গালাহ। প্রশ্ন আসে যে বাংলার নাম বাঙ্গালাহ করে কে? সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে আমরা যেই শাসকের নাম জানবো যিনি কিনা ইলিয়াস শাহী বংশের, তিনি হচ্ছে সিকান্দার শাহ। চলো আমরা জেনে নিই সিকান্দার শাহ কি অবদান রেখেছিল। তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন, এবং দিল্লির সুলতান, দিল্লিতে কিন্তু সালতানাত শেষ হলেও কিন্তু তারা কিন্তু কেউ চাচ্ছিল যে আমরা আবার বাংলাকে দখল করে নিই, এবং সেই সময় দিল্লির সুলতান ফিরোজ শাহের সাথে কিন্তু, যার নাম ছিল ফিরোজ শাহ তুগলক পুরা নাম, তার সাথে কিন্তু যুদ্ধ করেন এক ডালায়। প্রশ্ন আসে যে ফিরোজ শাহ তুগলকের সাথে সিকান্দার শাহ কোথায় যুদ্ধ করেন? সেটা হচ্ছে এক ডালায় যুদ্ধ করেন। পরবর্তীতে আমরা যে শাসকের নাম জানবো তার নাম হলো গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু একজন কবি ছিলেন, তিনি অনেক সাহিত্যমনা মানুষ ছিলেন, এবং যেহেতু তিনি সাহিত্যমনা মানুষ ছিলেন এই জন্য পারস্যের কবি হাফিজের সাথে, পারস্যের কবি হাফিজ একজন বিখ্যাত কবি, তিনি পারস্য অর্থাৎ বর্তমান ইরানের একজন কবি ছিলেন, তিনি তার সাথে পত্র আলাপ করতেন, অর্থাৎ চিঠিপত্র বিলি হতো। অর্থাৎ একবার এই গিয়াসউদ্দিন আজম শাহ কবি হাফিজকে চিঠি পাঠাতো, একবার এই কবি হাফিজ গিয়াসউদ্দিন আজম শাহকে চিঠি পাঠাতো। এর মাধ্যমে আমরা শেষ করলাম বাংলার যারা স্বাধীন সুলতানদের মধ্যে একটি বংশ, সেটি হচ্ছে ইলিয়াস শাহী বংশ। এরপরে বাংলার আরেক স্বাধীন বংশ ছিল, তারা ছিল হোসেন শাহী বংশ। চলো আমরা জেনে নিই এই হোসেন শাহী বংশের যারা বিখ্যাত শাসক ছিল সেই শাসকদের অবদান কি কি ছিল। সবার প্রথমে আমাদের লাগবে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কি করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ তিনি বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, এবং তার সাথে সাথে গৌড়ে একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। যে মসজিদের নাম কি? যে মসজিদের নাম হচ্ছে ছোট সোনা মসজিদ। বলে রাখি এই ছোট সোনা মসজিদ কিন্তু আমাদের বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থান করতেছে, এবং এই ছোট সোনা মসজিদের পাশেই কিনা আমাদের একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কিন্তু সমাধিস্থল রয়েছে। এরপরে হোসেন শাহী বংশের আরেকজন অন্যতম শাসক ছিল নাসিরউদ্দিন নুসরাত শাহ। তিনি কি করেছিলেন? তিনি গৌড়ে আবার আরেকটা মসজিদ করে, সেটা বড় সোনা মসজিদ করে। আলাউদ্দিন হোসেন শাহ করে হচ্ছে ছোট সোনা মসজিদ, এবং নাসিরউদ্দিন নুসরাত শাহ করে বড় সোনা মসজিদ, দুটাই গৌড়তে। এরপর আরেক শাসকের নাম জানবো, তিনি হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
আবার বলে রাখি, আমরা কিন্তু একটু আগে ইলিয়াস শাহী বংশের নাম পড়েছিলাম, এখন পড়তেছি হোসেন শাহী বংশ। ইলিয়াস শাহী বংশে কিন্তু একজন পড়ছিলাম গিয়াসউদ্দিন আজম শাহ, আর এখানে কিন্তু হোসেন শাহী বংশের যে শাসক তিনি হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি কি করেছিল? তিনি ছিল বাংলার শেষ স্বাধীন সুলতান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম দিল্লির সালতানাত বংশ যারা এই দিল্লিতে শাসন করেছিল, তার সাথে সাথে যখন তাদের প্রভাব আমাদের এই বাংলা অঞ্চলে কমলো এবং বাংলা অঞ্চলে কমে যাওয়ার কারণে এখানে নতুন নতুন স্বাধীন কিছু সুলতানের আগমন ঘটলো। এই কারণে এখানে শুরু হলো বাংলায় স্বাধীন সুলতানি আমল। এখন আমরা জেনে নিই এই বিগত সালে এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন এসেছে। প্রথমে যে প্রশ্নটা সেটা হলো বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? আমরা যে একটু আগে বললাম যে বখতিয়ার খিলজির মাধ্যমে এই বাংলায় কিন্তু মুসলিম শাসন শুরু হয়। তিনি কবে এই বাংলাকে জয় করেন? অপশন আছে 1212, 1200 সাল, 1204 সাল, 1211 সাল। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, সেটি হলো কি বখতিয়ার খিলজি 1204 সালে কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে। যে লক্ষণ সেন ছিল সেন বংশের শেষ হিন্দু রাজা, তাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করে। চলো আমরা জেনে নিই আরেকটি প্রশ্ন। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন কে? প্রতীকী তামার মুদ্রার প্রচলন করেন কে? প্রথম অপশন আলাউদ্দিন খলজি, দ্বিতীয় অপশন মাহমুদ শাহ, তৃতীয় অপশন মোহাম্মদ বিন তুগলক এবং 4 নম্বর অপশন হচ্ছে ইব্রাহিম লোদি। এদের মধ্যে কে প্রতীকী মুদ্রা প্রচলন করে? আগে যেখানে সময় সোনা বা রূপা দিয়ে মুদ্রা তৈরি হতো, পরে কি করলো প্রতীকী মুদ্রা যেটা কিনা তামা দিয়ে তৈরি, সেটা শুরু করেন কে? হ্যাঁ, আমরা জেনে নিই তিনি হচ্ছে কে মোহাম্মদ বিন তুগলক। তিনি ছিল দিল্লির সালতানাতের তুগলক বংশের একজন বিখ্যাত শাসক, যে কিনা এই প্রতীকী মুদ্রা যেটা কিনা তামার তৈরি সেটা প্রচলন শুরু করেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দিল্লির সালতানাত সহ বাংলায় স্বাধীন সুলতানি আমলের এই বিষয়গুলো খুব ভালোভাবে করায়ত্ত করেছো। আশা করি তোমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো আবার পড়বে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।